সম্প্রতি ভাঙড়ে ঐতিহাসিক রক্তদান শিবির হয়ে গেল, তার পরপরই আপনাদের এই রখানে রক্তদান শিবির, কি বলবেন এ বিষয়ে? দেখুন, ভাঙড়ে তো আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক ফিরজাদা নওশাদ সিদ্দিকী প্রতি বছরই গত 3 বছর ধরে উনি রেকর্ড ভাঙড়ে করছেন। 2500, পরের বার প্রায় 3500-এর বেশি, এবারে প্রায় 4000-এর কাছাকাছি রক্তদাতা। ভাঙড়ের যে দীর্ঘদিনের পরিচয় টিএমসি তৈরি করে রেখে দিয়েছিল, যে ভাঙড় মানেই বোমা বন্দুকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, সেখান থেকে ভাঙড়কে সরিয়ে এনে আজকে রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, এই ট্যাগলাইন উনি যে রক্তদান শিবির করে সারা ফেলেছেন এবং রেকর্ড করেছেন, তাতে আমরা আপ্লুত। শুধু আমরা নয়, সারা পশ্চিমবঙ্গের পিছড়ে বর্গের সমস্ত মানুষ আপ্লুত, যে তারা ভাবছে যে আজকে এই মাত্র ফার্স্ট টার্মের বিধায়ক হয়ে ফিরজাদা নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রতিষ্ঠা করে তিনি যে এইভাবে একটা রেকর্ড করতে পারেন এবং ভাঙড়কে, যে ভাঙড়ের যে কালিমার নাম ছিল সেটাকে গুছিয়ে দিয়ে একটা সুনাম করতে পারেন। আপনারা দেখেছেন যেদিনকে রক্তদান শিবির হলো তার সম্ভবত 2 দিন পরেই আরাবুল ইসলাম যখন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে ঢুকছে, তখন তাকে ধরে হেনস্থা করছে শওকত বাহিনী। আপনারা এও জানেন যে আরাবুলকে সাসপেন্ড করেছে। এবং এই যে খাওয়াখাওয়ির রাজনীতি করতে গোষ্ঠীদ্বন্দ্ব, তার মধ্যে থেকে ভাঙড়কে বার করে এনে ভাঙড়কে একটা নতুন পরিচয় দিয়েছে। একইভাবে আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় ইউনিটের আমাদের যারা ছাত্রছাত্রী আছে স্টুডেন্ট ফ্রন্টের, তারা থেকে আমাদের এই রক্তদান শিবির আজকে তারা করলো এবং এখনো পর্যন্ত 120 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেছেন। আমরা প্রত্যেক রক্তদাতার কাছে কৃতজ্ঞ, যেমন একইভাবে আমরা সেই সমস্ত আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় ইউনিটের আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের কাছেও ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই প্রথম সারা রাজ্যের মধ্যে কোথাও আমরা কোনো কলেজ ইউনিট আমাদের প্রোগ্রাম করলো, এবং তাও সেটা আপনারা দেখতে পাচ্ছেন কলেজের ঠিক উল্টো দিকে। এটা একটা আমাদের কাছে গর্বের ব্যাপার। আরাবুলকে এর আগেও একবার সাসপেন্ড করা হয়েছিল, আবার দলে বড় পদ দেওয়া হয়েছিল। আসলে ওদের মানে সেই ধনেপাতার ক্যাশ মেমোর মতো ব্যাপার হয়ে গেছে। তো আপনারা জানেন তৃণমূলে আবার শৃঙ্খলা, এরকম একটা কথা আমরা আগেও জানতাম যে পার্থ চ্যাটার্জি সে নাকি শৃঙ্খলা রক্ষা কমিটির ছিল। একবার কুণাল ঘোষ সে পার্থ চ্যাটার্জি কুণাল ঘোষকে সাসপেন্ড করছে, একবার কুণাল ঘোষ পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করছে। এই হয়েছে দলের অবস্থা। তো যাই হোক, আরাবুল এখন সরকার সিপিএম থেকে আসা নেতা, সে এখন হয়েছে আরাবুলের থেকে বড় নেতা, আর আরাবুলকে দল সাসপেন্ড করছে। এটাই আরাবুলের জন্য সবচেয়ে লজ্জার হওয়া দরকার। তবে যাই হোক, আমরা মনে করব যে এই সাসপেনশন যেন তার থাকে, এই কারণেই যেন থাকে, শুধু তার নয়, শওকত মোল্লাকেও কেন সাসপেন্ড করছে না আমি জানি না। তবে ওটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয়, সেটা দল জানবে ওদের সাসপেনশন থাকবে কি না থাকবে, সেটা দলের ব্যাপার। তবে শওকত বা আরাবুল কেউই ভাঙড়ে কোনোদিনও আপাতত যতদিন আইএসএফ আছে, নওশাদ সিদ্দিকী আছে, ততদিন ভাঙড়ে ওদের তৃণমূল কংগ্রেসের শওকত হোক আর আরাবুল হোক আর মমতা ব্যানার্জি হোক জোড়াফুল ফোটানো সম্ভব না। আপনারা ছাত্র রাজনীতি করেন, তো কেন্দ্রীয় রিপোর্ট বলছে বাংলার স্কুলের করুণ অবস্থা, পড়ুয়া শূন্য স্কুলের নিরিখে দেশে প্রথম পশ্চিমবঙ্গ। রাজ্যের 3254টি স্কুলে একজনও পড়ুয়া নেই। রাজ্যে 6363টি স্কুলে একজন করে শিক্ষক এবং পড়ুয়া শূন্যর স্থান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম। তো আপনারা রাজনীতি করেন, ছাত্রনীতি, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, এটা আমাদের কাছে লজ্জার, এবং লজ্জার থেকেও বড় কথা এটা অনেক বেদনার যে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, যে পশ্চিমবঙ্গ আজকে আমরা স্মরণ করছি স্বামী বিবেকানন্দ, আজকে আমরা স্মরণ করছি মাস্টারদা সূর্য সেন, বাংলার কৃতি সন্তানদের, বাংলার মনীষীদের, সেইখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলার অবস্থা এইরকম যে সেখানে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করছে পশ্চিমবঙ্গ। শুনলে সবাই খুব খুশি হবে, কিন্তু কিসে না পড়ুয়াবিহীন স্কুল, যে স্কুলে কোনো পড়ুয়া নেই। আমাদেরকে জানতে হবে যে স্কুলগুলোতে পড়ুয়া নেই কেন। তার কারণ সরকার ইচ্ছাকৃতভাবে এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। সেখানে শিক্ষক দিচ্ছে না, সেখানে পর্যাপ্ত পরিমাণে মিড ডে মিলের সুব্যবস্থা সেসব তো নেই, তার বাইরে কোয়ালিটি এডুকেশন বলতেও সেখানে কিছু নেই। কোয়ালিটি এডুকেশন বলতে যে ধরুন একটা কম্পিউটার শিক্ষা দেওয়া হবে সরকারি স্কুলে, আপনি প্রাইভেট স্কুলে আপনার বাচ্চাকে পড়াবেন, একদম ছোট বয়স থেকে ভর্তি করবেন, সেখান থেকে কম্পিউটার শিক্ষা, ড্রয়িং ক্লাস, কবিতা আবৃত্তি, নাচ, কি না শেখাচ্ছে সেখানে। আর আপনি সরকারি বিদ্যালয়ে যান, ভর্তি করুন, সেখানে পড়াশোনা বাদ দিয়ে বাকি সব কিছু হয়, ঝাঁট দেওয়াচ্ছে ছাত্রদের দিয়ে। একজন, আমি আরেকটা রিপোর্ট বেরিয়েছে গতকাল, আপনারা দেখবেন যে তিনি প্রধান শিক্ষক, তিনি রান্না করছেন, তিনি ঘন্টা বাজাচ্ছেন, তিনিই ঝাঁট দিচ্ছেন। এই যদি রাজ্যের অবস্থা শিক্ষা ব্যবস্থার, সেইখান থেকে যারা বিলং করবে তাদের মানে আগামী দিনে এই কলেজগুলোতে আসবে তারা, এবং তারা ওই মমতা ব্যানার্জির দয়া দাক্ষণ্যে টিএমসিপি করবে, এটাই যেমন একটা বাস্তব চিত্র। একই রকমভাবে রাজ্যের এই যে অবস্থা, যে 3524 সম্ভবত প্রায় স্কুল সেখানে বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো পড়ুয়া নেই মানে সেই স্কুল বন্ধ, এবং আরও বেশ কিছু স্কুল, হাজার হাজার স্কুল যেখানে একজন মাত্র শিক্ষক।
এইটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। এবং এই জায়গায় স্টুডেন্টস ফ্রন্ট দাবি জানাচ্ছে যত শীঘ্র সম্ভব ওই এলাকার ওই স্কুলগুলোতে ছাত্রছাত্রীদেরকে গিয়ে বুঝিয়ে তাদেরকে সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনা, সরকারি স্কুলে ফিরিয়ে আনতে হবে এবং স্কুল ছুটের সংখ্যা কমাতে হবে, স্কুল ছুট যাতে না হয় সেটা দেখতে হবে। একই রকমভাবে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, তার যে দৈন্য দশা, সেইখান থেকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে। এটা থেকে কি মনে হয় যে সরকার চাকরি দিতে পারছে না, কিংবা ভোটের যে লাঠি ব্যবহার করা হয় এই জন্য কি মানুষকে শিক্ষা থেকে দূরে ছেড়িয়ে দিচ্ছে বলে মনে হয়? একদম যথার্থ বলেছেন যে আসলে সরকার, সেটা কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন, রাষ্ট্রের মূল কাজ হচ্ছে একটা অনুগত জনপিণ্ড তৈরি করা, যেখানে তার হ্যাঁ সবাই হ্যাঁ মেলাবে, তার না সবাই না মেলাবে। কিন্তু আপনি যখন একজন শিক্ষিত মানুষ হবেন, স্কুল কলেজে পড়াশোনা করবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, তখন আপনি তার হ্যাঁ এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন, তার না এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন, যেটা এদের পছন্দ না। এরা চায় একটা প্রশ্নহীন আনুগত্য, প্রশ্নহীন একটা জনপিণ্ড, যেটা যদি শিক্ষা থাকে সেইটা আর হবে না। সেই কারণেই এরা শিক্ষাকে ভয় পায়, এরা স্কুলকে ভয় পায়, এরা কলেজকে ভয় পায়, এরা সঠিক জিনিসটাকেই ভয় পায়। এরা চুরি, জোর চুরি আপনারা শুনলেন, এই সামনে 1 কিলোমিটারের মধ্যে রানা সিনিয়র মাদ্রাসা, সেই মাদ্রাসার হোস্টেল এরা লিজে দিয়ে দিয়েছে তৃণমূল। বাবা যায় মাদ্রাসার হোস্টেল সরকারি সম্পত্তি, সেটাকে লিজে দিয়ে দিয়েছে। তার এগেনস্টে ডিএম এফআইআর করেছেন আমডাঙ্গা থানায়, সেই এফআইআর কপি আমার কাছে আছে। কিন্তু আমরা আজকে জানতে পারলাম কি, যে তাকে যার এগেনস্টে মোস্তাক, যার এগেনস্টে ওই এফআইআর করেছেন ডিএম, তাকে আবার সরকারি প্রোটেকশন দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে, আর্মস কনস্টেবল দেওয়া হয়েছে, তার সঙ্গে পুলিশ ঘুরবে এখন থাকতে। ভাবা যায়? আর আমডাঙ্গাতেও গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের এমএলএর বিরুদ্ধে মোস্তাকের বিরুদ্ধে এমএলএ। মোস্তাক বলছে আমাকে ফাঁসানো হচ্ছে, এমএলএ আমাকে ফাঁসাচ্ছে, এমএলএ বলছে না মোস্তাক এইটা করেছে। আসলে দুজনেই চোর, কে বড় চোর এইটার লড়াই দুজনে মেতে আছে। সম্প্রতি স্কুলে পাস ফেল প্রথা চালু করার ব্যবস্থা করছে, এটা কি হলে কি স্কুল যে স্কুল ছুট ছেলে মেয়েরা আছে তারা যে স্কুলের প্রতি যে একটা দুরবস্থা তৈরি হয়েছে, আবার কি স্কুলে যাবে বলে মনে করছে? অবশ্যই আমরা শুধু পাস ফেল চালু করার যেটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, আমরা তাকে যেমন সাধুবাদ জানাই, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একই রকমভাবে আমরা চাই প্রথম শ্রেণী থেকে এই পাস ফেলটা চালু হোক। এটা প্রথম শ্রেণী থেকে চালু হয়নি, পঞ্চম শ্রেণী থেকে চালু হয়েছে। আমরা চাই প্রথম শ্রেণী থেকে চালু হোক এবং সমস্ত জায়গায় চালু হোক, সমস্ত রাজ্যে, সমস্ত সারা দেশ জুড়ে এই পাস ফেল প্রথা আবার ফিরে আসুক। এবং শুধুমাত্র পাস ফেল প্রথা ফেরালেই হবে না, তার সঙ্গে সঙ্গে স্কুলে যথার্থ মিড ডে মিলের ব্যবস্থার পাশাপাশি একই রকমভাবে সমগ্র স্কুলগুলোতে সঠিক পরিকাঠামো তৈরি করতে হবে। আমাদের বিধায়ক, একমাত্র বিধায়ক 294 জনের মধ্যে, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন সরকারি স্কুলগুলোতে প্রাইমারি দপ্তর, মানে একদম প্রাইমারি স্তর থেকে কম্পিউটার শিক্ষা দিতে হবে, ক্লাস 1 থেকে। আর কোনো বিধায়ক বলেনি, কারণ তাদের ওইসব নিয়ে মাথা ব্যথা নেই, তারা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। আমাদের বিধায়ক এই দাবি রেখেছেন, আমরাও স্টুডেন্টস ফ্রন্ট তার এই দাবিকে সমর্থন করেছি, যে শুধুমাত্র পাস ফেল ফিরিয়ে দেওয়াই নয়, তাদেরকে কোয়ালিটি এডুকেশন দিতে হবে, গুণগত মানের শিক্ষা দিতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। শুধু স্কুল কলেজকে নীল সাদা রং করে দিলে সেখানে শিক্ষা দেওয়া যায় না, শিক্ষার উন্নত পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন ছেলে মেয়েদের অভিভাবকরা মনে করছে যে শিক্ষা এখন বহন করে বেড়াতে হচ্ছে, তো সেই শিক্ষার বহন যদি করে বেড়াতে হয় তাহলে লেখাপড়া শিখে কী হবে, এরকম অনেক অভিভাবকদের মনের একটা আশা। তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আজকে অভিভাবকরা বলুন বা ছাত্রছাত্রীরা বলুন, এটা ভেবে নিচ্ছে যে লেখাপড়া করে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তার চেয়ে যদি ছোটো বয়স থেকে আমার বাবা মাঠে চাষ করে আমিও মাঠে চাষ করব, বা আমার বাবা শ্রমিক আমিও সেই কারখানায় শ্রমিক থাকবো, এইটা করলে তারা মনে করছে আমার ইনকাম হবে, আমার জীবিকা নির্বাহ হবে। পড়াশোনা করে কী হবে, এটা এখন সাধারণভাবে আমরা শুনতে পাচ্ছি। প্রথম কথা, পড়াশোনা করে তো শুধু চাকরি পাওয়া নয়, পড়াশোনা করে নিজেকে তৈরি করা যায়, নিজের শিক্ষা, নিজের দীক্ষা সেটা নিজের কাছে, এবং সেটা নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজে লাগে। কিন্তু একই রকমভাবে তার জন্য সরকার যে খুব সাধু সেটাও নয়, সরকারকে চাকরির ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে আগে ছিল 3 বছরের ডিগ্রি কোর্স, গ্র্যাজুয়েশন হতো 3 বছর, আমি নিজে 3 বছরে গ্র্যাজুয়েশন করেছি। আমার ইয়ারের 3-4 ইয়ার পর থেকেই 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হয়ে গেল। আরও 1 বছর গ্র্যাজুয়েশন বেশি করতে হবে। কেন? কারণ আরও 1 বছর আপনি পড়াশোনার মধ্যে থাকবেন, আরও 1 বছর আপনাকে চাকরি থেকে পিছিয়ে রাখা যায়। আপনি 4 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসুন, তারপর চাকরির কথা ভাববেন। এই যে একটা পরিষদ তৈরি করা, ন্যাশনাল এডুকেশন পলিসি এবং রাজ্যের এডুকেশন পলিসির নামে চাকরি বাকরি ছাত্রছাত্রীদের দেবো না, এই মনোভাব তো আছে। আমাদের মঞ্চে যে মাহিদা উপস্থিত ছিলেন, আপনারা জানেন দীর্ঘদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আন্দোলন করেছেন, নিজে বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন। এই রিসেন্ট নভেম্বর মাস সম্ভবত ওনার জয়েনিং হয়েছে। তো রাস্তায় থেকে সেই শিক্ষকরা কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু তাদের ছিনিয়ে নিয়েছেন অধিকারটা। একইভাবে পড়াশোনা করতে হবে,
এবং লড়তে হবে। ঘরে পড়তে হবে, স্কুলে পড়তে হবে, কলেজে পড়তে হবে, আর রাস্তায় লড়তে হবে। এটাই আমরা স্টুডেন্ট ফ্রন্ট সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি। ঘরে পড়ো, রাস্তায় লড়ো, লড়ে নিজের অধিকার ছিনিয়ে নাও।